আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা ইটি। দিন 15 আমি এই হাসপাতালটায় আছি। বিছানায় শুয়ে আমি দেখতে পাই সকালে বিকালে ছোট ছোট প্লেন ওড়ে, ঘুরে ঘুরে বেড়ায়, তারপর হুশ করে নেমে পড়ে। ওরা নাকি প্লেন চালানো শেখে। সেদিন সিস্টার বললেন সঞ্জয় গান্ধী এখান থেকেই শেষবার প্লেন নিয়ে আকাশে উড়েছিলেন। এয়ারপোর্টের এপাশে ফ্লাইওভার, দিনরাত গাড়ি চলছে। আমি শুয়ে শুয়ে দেখি এত গাড়ি, এত মানুষ। আমার মনের মধ্যে কী রকম যেন হয়, ভয় ভয় করে। আমি কি আবার ওদের মতো হেঁটে বেড়াতে পারবো? বাবা বলেছেন আমি ভালো আছি। সিস্টার বলেছেন কিছুদিনের মধ্যেই আমি একদম ভালো হয়ে যাব। বাবা বলেছেন দিল্লিতেই বাড়ি কিনবেন, আমরা আর টুকাইয়ে ফিরে যাব না। টুকাইয়ের কথা মনে পড়তেই আমি কেঁপে উঠলাম। একটা ভয়ের স্রোত সিট করে আমার শরীরের ওপর থেকে নিচের দিকে নেমে গেল। আমার হাত উঠে এলো গলায়। আতঙ্কে আর্তনাদ করে উঠলাম আমি। সিস্টার ছুটে এলেন। কি হয়েছে, কি হয়েছে? ভয় পেয়েছো? কিসের ভয়? এই তো আমি আছি পাশে। ওই দেখো না, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, কত মানুষ। চাকা ঘুরিয়ে আমার বিছানার মাথাটা উঁচু করে দিলেন সিস্টার। ছবির মতো ফ্লাইওভারটা চোখে পড়ল। কত মানুষ, কত গাড়ি। এই রাস্তা ধরে কয়েক মাইল গেলেই কুতুব মিনার। একদিন দেখতে যাব। দিল্লির কিছুই আমি দেখিনি। রেড ফোর্ট, ওল্ড ফোর্ট, ফিরোজ শাহ কোটলা, লোধি গার্ডেন্স সব দেখব। মনটাকে হালকা করতে চেষ্টা করছি ভয় কাটাতে পারছি না। ইটির মুখটা সব সময় আমার চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে ও যেন আমার পাশাপাশি আছে। কথাটা মনে হতেই ভয় ভয় ভাবটা সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি কাঁপতে লাগলাম। মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে। হাতটা চলে এসেছে গলার কাছে। ব্যথা, ভীষণ ব্যথা। আমি দম নিতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে। চিৎকার করে সিস্টারকে ডাকতে চাইছি, পারছি না। বাবা সেই সময় ঘরে ঢুকলেন। আমার অবস্থা দেখে চিৎকার করে উঠলেন। সিস্টার ছুটে এলো, হাত তুলে দিয়ে পালস দেখলেন, তারপর ইঞ্জেকশন দিলেন। আমি বুঝতে পারছি সব কিছু, কিন্তু কথা বলতে পারছি না। কীরকম যেন একটা কষ্ট, গলার কাছে ভীষণ ব্যথা, আমার দম আটকে দিচ্ছে। ভয়ে আমি কাঁপছি। ঘুম পাচ্ছে, মনে হচ্ছে গলার ব্যথা আর ভয় ভয় ভাবটা কেটে যাচ্ছে। ইটির মুখটা আর আমি দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ পরে বুক ভরে একটা নিঃশ্বাস নিলাম। তারপর তারপর আর কিছু জানি না। গভীর ঘুমে তলিয়ে গেলাম। আরও একটা দিন কেটে গেছে। এই হাসপাতালে আমি মাসখানেকের ওপর আছি। এখন আমি অনেক ভালো। ইটির কথা মনে হয়, ভাবি, ভয় পাই না। ইটিকে আমি ভুলে যেতে চাই। জানি পারবো না ও যে আমার রক্তের মধ্যে মিশে গেছে। সারা জীবন ভীষণ এক ভয়ের স্মৃতি নিয়ে ও আমার মনের মধ্যে বেঁচে থাকবে। কিন্তু আর ওকে ভয় পাই না। টুকাই থেকে মাইল খানিক দূরে শালবনের মধ্যে ওর নিজের জায়গায় ইটি শুয়ে আছে। ওখান থেকে ওঠার ক্ষমতা ওর নেই। ও আর কোনো দিন আমার কাছে আসতে পারবে না। বাবা বলেছেন সে কথা, সিস্টারও বলেছেন, ফাদারও বলে গেছেন। তবুও মাঝে মাঝে আমার ভয় করে। আবার যদি কোনো দিন ইটি উঠে আসে, ও তো আমায় খুঁজে বের করবেই। আমরা আর টুকায়ে যাব না, দিল্লিতে থাকব। তবুও আমায় খুঁজে বের করবেই। কথাটা মনে হতেই আমার ভয় করে। আমি উঠে বসে তাকাই রাস্তার দিকে। কত লোক, কত গাড়ি, ছোট ছোট প্লেনগুলো আকাশে চক্কর মারছে। ওই সব দেখতে দেখতে আমার মনের ভয় ভয় ভাবটা অনেকটা কেটে যায়। আমার মা নেই, আমি তাকে দেখিনি। আমার জন্মের পরেই নাকি তিনি মারা গেছেন। টুকাইয়ের বাড়িতে বাবার সঙ্গে আমি থাকতাম, আর ছিলেন ধাইমা আর দিদিমণি। ধাইমা বলতেন আমি নাকি ঠিক আমার মার মতো দেখতে। মার ছবি আমি দেখেছি, কি সুন্দর তিনি দেখতে। বাবার ঘরে মস্ত বড় একটা ছবি আছে। আমি গিয়ে গিয়ে শুধু দেখতাম। আমার নাম
অনিন্দিতা রায়। আমি বাবার সঙ্গে দেরাদুনের কাছে আমাদের বাড়িতে থাকি। ধাইমা আমার দেখাশোনা করেন, দিদিমণি পড়ান। তাছাড়া অনেক চাকর বাকর আমাদের বাড়িতে। আমাদের বাড়ির কাছেই জঙ্গল, আশেপাশে জনবসতি নেই। একটা রাস্তা আমাদের বাড়ির সামনে দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে। আমাদের বাড়িটা সেকেলে, মস্ত বড়, অসংখ্য ঘর, বেশিরভাগই খালি পড়ে আছে। দেওয়ালের বড় বড় সব ছবি, সাহেব মেমদের অনেক ছবি, অনেকগুলো নষ্টও হয়ে গেছে। সময় পেলে আমি ছবিগুলো দেখি। একটা মেয়ের মুখ খুব চেনা চেনা লাগে। ধাইমা দিদিমণি বলেন আমি নাকি তাকে স্বপ্নে দেখেছিলাম। বিশ্বাস হয় না, স্বপ্নে কখনো দেহের উত্তাপ পাওয়া যায়? আমার পরিষ্কার মনে আছে উনি আমার কাছে এসেছিলেন, আদর করেছিলেন, আমায় জড়িয়ে ধরেছিলেন। মাকে কোনোদিনও দেখিনি, তাই মায়ের কথা ভেবে আমি ওর বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরই তো সেই কষ্টটা, বুকের ওপর চাপ, গলায় ব্যথা। আমার খুব কষ্ট হয়েছিল, আমি চিৎকার করে উঠেছিলাম, দুহাত দিয়ে ঠেলে দিয়েছিলাম ওকে। বিছানা থেকে লাফিয়ে নেমে পড়েছিলাম। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন আমার দিকে। আমার চিৎকার শুনে ততক্ষণে ধূপধাপ করে ঘরে এসে গেছিলেন ধাইমা আর দিদিমণি। ধাইমা বললেন কি হয়েছে, কি হয়েছে, ভয় পেয়েছো নাকি? আমি তখন ঘরের চারপাশে খুঁজছি, কই, কোথায় গেলেন, এই তো ছিলেন। ধাইমা এগিয়ে এসে আমায় কোলে তুলে নিলেন। কি হলো বাবা, ভয় পেলে? আমি বললাম উনি কোথায়? সে বললে উনি কে? আমি বললাম তা তো আমি জানি নে। ঘুম ভেঙে গেল, দেখি তোমরা নেই। বাইরে থেকে তোমাদের কথাবার্তা আসছিল, আমি একা পড়ে আছি। আমার খুব অভিমান হলো, আমি তোমাদের ডাকলাম না, কাঁদতে লাগলাম। মনে হচ্ছিল আমার মা থাকলে কি আমায় একা রাখতো। হঠাৎ দেখি ঘরে মার মতো একজন আমার দিকে তাকিয়ে হাসছে। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। তিনি এগিয়ে এলেন আমার কাছে, আমার চোখের জল মুছে দিলেন, আদর করলেন, আমার পাশে শুয়ে পড়লেন। আমি ওর বুকে মুখ রেখে ঘুমিয়ে পড়লাম। তারপর উফ, গলায় কি ব্যথা! দিদিমণি বিছানায় হাত দিয়ে দেখলেন, বললেন এই তো, মনে হচ্ছে কেউ এখানে শুয়েছিল, এখনো গরম। ধাইমা আমায় আলোর কাছে নিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন কোথায় ব্যথা। আমি হাত দিয়ে দেখালাম। ঝুঁকে পড়লেন ধাইমা। দিদিমণিও এগিয়ে এসে ঝুঁকে পড়েছেন। হঠাৎ মনে হলো ওদের মুখগুলো ফ্যাকাশে হয়ে গেছে, দুজন দুজনের দিকে তাকাচ্ছেন। ধাইমা বললেন ধ্যাত, কিছু নয়, তুমি স্বপ্ন দেখেছো। আর ঘুমের ঘোরে নখের খোঁচা পড়েছে। সত্যি তো, নখগুলো তোমার বড্ড বড় হয়েছে, কাল কেটে দেব। দিদিমণি একটু আগে খাটের তলা, আলমারির পাশ, ওয়ার্ড্রপের মধ্যে খুঁজে খুঁজে দেখছিলেন। বললেন দেখলে তো সব জায়গা খুঁজে দেখলাম, কোথাও কেউ নেই, তুমি স্বপ্নই দেখেছিলে। তখন আমার বয়স মাত্র 6 বছর। সেদিন রাত্রিরের প্রতিটা মুহূর্তের কথা আমার মনে আছে। আমার চোখের সামনে ভাসছে ওই মুখ। আমার মনে হলো আমার মা কি ওরকম দেখতে ছিলেন। সেদিন রাত্রে ধাইমা আমায় জড়িয়ে ধরে শুয়েছিলেন। একটু পরে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন বাবার চিঠি নিয়ে ভুলুয়া ডাক্তারবাবুর কাছে গেল। অনেক বেলায় নিজের গাড়ি নিয়ে হেলতে দুলতে ডাক্তারবাবু এলেন। আমায় অনেকক্ষণ ধরে দেখলেন, বললেন কিচ্ছু হয়নি, একদম ভালো আছে, তবে গলার ওই দাগ দুটো কি বুঝতে পারছি না, তবে ভয়ের কিছু নেই। এই বলে ডাক্তারবাবু চলে গেলেন। বাবার মুখে চিন্তার রেখা, বাবা যেন ভয় পেয়েছেন। ধাইমা সবসময় আমায় চোখে চোখে রাখেন। ধাইমা আর দিদিমণি মাঝে মাঝে কি যেন গুজগুজ ফুসফুস করে, আমি বুঝতে পারি না। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেই রাত্রের পর ধাইমা কিন্তু আমাকে একা ছাড়েন না, সব সময় চোখে চোখে রাখেন। যখন দিদিমণির কাছে পড়তাম তখনও আমার পাশে বসে থাকতো। আমার বন্ধু টন্ধু নেই। আমার জগৎ বলতে রাজ্যের বই, ধাইমা আর দিদিমণি। বাবা দিনরাত লাইব্রেরিতে, হয় পড়ছেন না হয় লিখছেন। আমায় খুব আদর করেন, কত বই এনে দেন। মাঝে মাঝে আমি হাঁপিয়ে উঠি সমবয়সী কারু সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আমাদের বাড়ির ধারে কাছে কোনো বসতি নেই। রাস্তা পেরিয়ে একটু এগোলেই জঙ্গল। আমাদের বাড়ি থেকে মাইল 2 দূরে একটা ভাঙা চার্চ আছে, তার পেছনে একটা কবরখানা। ফাদার ফ্রান্সিস
একা ওই চার্চে থাকেন। বুড়ো থুরথুরে হয়ে গেছেন, আমায় দেখলেই হাসেন, বলেন সেঞ্চুরি করলাম। সিপাহী বিদ্রোহের বছর পরেই নাকি তার জন্ম। তিনি বলেন আমাদের বাড়ি নাকি তার চেয়েও পুরনো। বাবার ঠাকুরদার বাবা বাংলা থেকে এখানে এসে অনেক জায়গা কিনে জমিদার হয়ে বসেছিলেন। জমিদারি এখন আর নেই, কিন্তু আজও আমাদের অনেক জমি আছে, কাঠের ব্যবসা আছে, দেরাদুনে তার অফিস। বাবা মাঝে মাঝে যান। আগে আমাদের ঘোড়ার গাড়ি ছিল, এখনও আছে, কিন্তু আজকাল কেউ চড়ে না। আমরা সবাই মোটর গাড়ি করেই ঘুরে বেড়াই। সেদিন বিকেলে আমি আর বাবা বাগানে বেড়াচ্ছিলাম। বিকেলটা কি সুন্দর যে বলে বোঝাতে পারবো না। পাখিরা নেড়ে ফিরছে, তাদের চিৎকার চেঁচামেচি ছাড়া আর কোনো শব্দ নেই। ভুল বললাম, গাছগাছলার মধ্য দিয়ে ঝিরঝিরে বাতাস বয়ে যাওয়ারও একটা শব্দ আছে। সেই শব্দটা শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়। বাবার সঙ্গে আমি ব্ল্যাক প্রিন্স গোলাপ ফুলটা দেখছিলাম, কি সুন্দর দেখতে। কালো গোলাপ আমাদের বাগানে ছিল না, বাবা দেরাদুন থেকে এনে লাগিয়েছেন। সেই গাছে ফুল ফুটেছে, তাই আমরা দেখলাম। হঠাৎ ঘোড়ার পায়ের শব্দ শুনে আমরা দুজনেই চমকালাম। বাবার দিকে তাকাতেই দেখলাম বাবা অবাক হয়ে রাস্তার দিকে চেয়ে আছেন। সেদিকে চোখ পড়তে আমিও চমকালাম। এরকম তো কখনো দেখিনি। মনে হলো একটা প্রসেশন আসছে। বিচিত্র পোশাক পরা 4 জন করে সৈনিক আগে পিছে, আর মধ্যেখানে একটা ঘোড়ার গাড়ি। ঘোড়াগুলো ভীষণ জোরে ছুটছে। আমার মনে হলো অত জোরে ছুটলে বাড়ির কাছের বাঁকটায় এসে গাড়িটা নির্ঘাত উল্টে যাবে। যা ভেবেছি তাই হলো। আমাদের বাড়ির কাছে যে বাঁকটা আছে তার ওপাশে মস্ত বড় বট গাছ। গোড়াটা গোল করে সিমেন্ট দিয়ে বাঁধানো, মাটি থেকে বেশ খানিকটা উঁচু। বটগাছের গোড়ায় বসানো একটি বড় কুচকুচে কালো পাথর। ধাইমা রোজ সকালে বেলপাতা, দুধ আর জল ঢালেন। শিবরাত্রির দিন দূর দূর গ্রাম থেকে মেয়েরা এসে গাছের গোড়ায় শিবের মাথায় জল ঢালে। ঘোড়ার গাড়ি আর অন্য ঘোড়াগুলো খুব জোরেই ছুটে আসছিল। হঠাৎ বট গাছের কাছে এসে ঘোড়াগুলো অন্য দিকে ঘুরে গেল। ছুটতে ছুটতে আচমকা ওইভাবে ঘুরতে যেতে গাড়ি কাত হয়ে গেল। এক পাশের চাকা দুটো ওপরে উঠে গেল। তারপরই হুড়মুড় করে গাড়িটা পড়ে যেতে গিয়ে ধাক্কা খেলো আর একটা গাছের সঙ্গে। ভয়ে আমি চোখ বুজে ফেললাম। গাড়ির মধ্যে যারা আছে তাদের বাঁচার কোনো সম্ভাবনাই নেই। গাড়ির মধ্যে থেকে একটা চাপা আর্তনাদ ভেসে আসছিল। চোখ খুলতেই আমি দেখলাম যা তা অবস্থা। ঘোড়াগুলো রাস্তায় পড়ে আছে, গাড়িটা সম্পূর্ণ উল্টে গেছে। একজন বয়স্ক মহিলা গাড়ি থেকে নামলেন, বেশ ভারিক্কি চেহারা। তিনি রুমাল দিয়ে চোখ মুছলেন। তার সঙ্গে সৈন্যের মতো পোশাক পরা যেসব পাহারাদাররা যাচ্ছিল তারা গাড়ির মধ্যে থেকে ধরাধরি করে একটি মেয়েকে বের করলেন, আমারই বয়সী। ও কি বেঁচে নেই? ভদ্রমহিলার কান্না দেখে সে কথাই মনে হচ্ছে। বাবা যে কখন ওদের কাছে এগিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। বাবা ভদ্রমহিলার সঙ্গে কথা বলছেন। মেয়েটিকে ঘাসের ওপর শোয়ানো হয়েছে। বাবা তার পালস দেখছেন। তারপর ভদ্রমহিলাকে কিছু বললেন। মনে হলো ভদ্রমহিলার মুখে এক চিলতে হাসি খেলে গেল। কৃতজ্ঞতায় মাথা নাড়লেন তিনি। তারপর কান্নার সুরে বলতে লাগলেন, তা এবার আমি কি করি? আমার এমন একটা কাজ আছে যেখানে আমায় এক্ষুনি যেতে হবে। আমার এই মেয়েকে আমি কোথায় রেখে যাই? একে তো ডাক্তারও দেখানো দরকার। তারপর আমার বাবার দিকে তাকিয়ে বললেন, আশেপাশে এমন কোনো গ্রাম আছে যেখানে ওকে রাখতে পারি, কিংবা হোটেল? বাবা সব শুনে মাথা নাড়লেন, বললেন, তাহলে ওকে আমাদের কাছেই রেখে যান। আশেপাশে এমন কোনো জায়গা নেই যেখানে ওর মতো মেয়েকে রাখা যায়। তাছাড়া আমারও মেয়ে আছে, তার সঙ্গী হবে। ভদ্রমহিলা আমার দিকে তাকালেন। চোখের দৃষ্টিটা কীরকম যেন। আমার গা শিরশির করে উঠল। আমি চোখ সরিয়ে নিলাম। যেমন গায়ের রং তেমন চেহারা, তবে আমার একটু ফ্যাকাশে লাগলো। ঘাসের ওপর শোয়ানো মেয়েটার মুখ ওপাশে কাত করা,
তাই মুখটা দেখতে পেলাম না। বাবা বললেন, ও আমাদের কাছেই থাক, লাগে টাগেনি তো, হঠাৎ গাড়িটা উল্টে যাওয়ার জন্য ভয়ে অচেতন হয়েছে, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে যান, ও আমাদের কাছে ভালোই থাকবে, ফেরার পথে নিয়ে যাবেন। ভদ্রমহিলা বললেন, সে যে 3-4 মাস লেগে যাবে। কথাটা বলে ভদ্রমহিলা বেশ বিব্রত দেখালেন। বাবা বললেন, ঠিক আছে ঠিক আছে, তাতে কোনো অসুবিধা হবে না, আমার মেয়ের একটা সঙ্গী হবে, এই তো বড় কথা। বাবার কথা শুনে ভদ্রমহিলা খুশি মনে নিশ্চিন্ত হয়ে চলে গেলেন। আমি তাকালাম মেয়েটার দিকে, সেভাবেই শুয়ে আছে, মুখটা ওপাশে ঘোরানো, দেখা যাচ্ছে না। ধাইমা বসে আছেন মাথার কাছে, মনে হলো ধাইমার সঙ্গে আস্তে আস্তে কথা বলছে। ধাইমা বাবার দিকে ফিরে বললেন, বড্ড দুর্বল, আর একটু শুয়ে থাক, তারপর আমরা ঘরে নিয়ে যাব। সন্ধে নামছে, ঝিরঝিরে ঠান্ডা হাওয়া, এই সময়টা এখানে দারুণ লাগে, কিন্তু আমার থাকার উপায় নেই, চট করে ঠান্ডা লাগে আমার। আমি অবশ্য চাইছিলাম ওর কাছাকাছি থাকতে। আমার মনটা হঠাৎ খুশি খুশি হয়ে গেল, এতদিনে গল্প করার একটা সঙ্গী পেলাম। ধাইমা দিদিমণির সঙ্গে গল্প করতে ভালো লাগে না, বাবা তো সবসময় বই নিয়ে থাকে, আমার সময় কাটে একা, কাহাতকার বই পড়া যায়। এতদিনে তবু আমার বয়সের একজনকে পেলাম, যার সঙ্গে গল্প করতে পারবো, বেড়াতে পারবো। আমি এগিয়ে যাচ্ছিলাম ওর দিকে, ওর নামটা জানা দরকার, আলাপ করতে হবে তো। হঠাৎ বাবার চোখ পড়ল আমার ওপর, বললেন, অনি, তুমি ঘরে চলে যাও, ঠান্ডা লেগে যাবে যে। আমি থমকে দাঁড়ালাম। বাবা বললেন, আমরা ওকে একটু পরে নিয়ে যাব, তারপর তুমি আলাপ করো, এখন তুমি ঘরে যাও। আমার চলে যেতে একটুও ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, বাবা যে বলেছেন। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম বাইরের ঘরের দিকে, দরজার কাছে দাঁড়িয়ে ওর দিকে তাকালাম, দেখলাম বাবা এগিয়ে গেলেন মেয়েটির দিকে। ধাইমা আর দিদিমণি কিছু বললেন, ধাইমা মাথা নাড়লেন, বাবা এগিয়ে এলেন বাইরের ঘরের দিকে। বাবাকে আসতে দেখে আমি টুক করে ঘরের মধ্যে ঢুকে পড়লাম। আমি বার দুয়েক উঁকি মেরে দেখেছি ও তখনও শুয়ে আছে, ঘুমোচ্ছে কি না বুঝতে পারছি না। ধাইমা আর দিদিমণি ওকে ধরাধরি করে শুইয়ে দিলেন আমার পাশের ঘরে, তারপর 1 কাপ গরম দুধ খাইয়েছেন। আমি তখন বাইরের ঘরে বাবার কাছে ছিলাম। ধাইমা এসে বললেন, ও বড্ড দুর্বল, দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বললাম, তাহলে আমি কখন আলাপ করব? আমার যেন তর সইছিল না। আমার কথা শুনে বাবা হাসলেন, মনে হলো আমি একজন বন্ধু পাচ্ছি বলে উনি খুশি। ধাইমা বললেন, আরে অত তাড়া কিসের, ওর ঘুম ভাঙুক, একটু সুস্থ হোক, ডাক্তারবাবু আসছেন, উনি দেখুক, তারপর। সব কিছু মিটতে মিটতে রাত 8টা বেজে গেল। ডাক্তারবাবু বলে গেছেন ও ভালোই আছে, আস্তে আস্তে সামলে উঠবে, ওষুধপত্রের দরকার নেই। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, এবার আমি যেতে পারি আলাপ করতে? বাবা মাথা নাড়লেন। আমি ধাইমাকে দিয়ে জিজ্ঞেস করে পাঠালাম ওর ঘরে দেখা করতে যাব কি না। ধাইমা বললেন, হ্যাঁ, তুমি এখন যেতে পারো। আমি প্রায় ছুটেই চললাম ওর ঘরের দিকে। দোতলায় আমার ঘরের পাশেরটায় ও আছে, ভারী সুন্দর ঘরটা। জানলা খুলে দিলে দূরে জঙ্গলের গাছগাছালির মাথাগুলো ঢেউয়ের মতো দেখা যায়, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ওপাশের জানলা দিয়ে চার্চের পাশের কবরখানাটাও স্পষ্ট দেখা যায়। আমি নক করে ঘরে ঢুকলাম, ও শুয়েছিল কপালে হাত দিয়ে। আমি পায়ে পায়ে এগিয়ে যেতে ও আমার দিকে তাকালো। আমি আঁতকে উঠলাম, 2 পা পিছিয়ে গেলাম। না না, এই কি করে হয়, এ কি সম্ভব, এ যে আমার সেই ছোটবেলার দেখা মুখ। আমি চোখ কচলে আবার দেখলাম, না,
কোনো ভুল নয়, সেই মুখ, সেই দৃষ্টি, সেই হাসি। আমার মনের মধ্যে চেপে রাখা ভয়টা আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠল। আমি চাইছিলাম ঘর থেকে ছুটে বেরিয়ে যেতে। ওই মুখটা এখনও আমার মাঝে মাঝে মনে পড়ে, আর আমি ভয়ে আঁতকে উঠি। ততক্ষণে মেয়েটি উঠে বসেছে, ঠোঁটের কোণে চাপা হাসি, আমার মুখের দিকে তাকিয়েছিল। বলল, তোমার মুখটা আমি কিছুতেই ভুলতে পারি না। সেই কবে বোধহয় তোমায় স্বপ্নে দেখেছিলাম। ভয়ে আমার কথা বন্ধ হয়ে গেছে। আমি ফিসফিস করে বললাম, আমিও তোমায় দেখেছি, ভুলতে পারিনি। তোমার মুখটা প্রায় আমার চোখের সামনে ভাসে। মেয়েটি হেসে উঠল, পরিষ্কার ঝকঝকে হাসি, গালে টোল খেলো। ওকে খুব সুন্দর দেখতে, রাত্রিরে ম্লান আলোয় আরও ভালো লাগছিল। ও বলল, আমরা তাহলে দুজন দুজনকে অনেক দিন ধরে চিনি, তাই না? কথাটা বলার সাথে সাথে আমার যেন সব ভয় কেটে গেল। আতঙ্কের বদলে আমার মনে ভরে উঠল আনন্দ। আমি এগিয়ে গিয়ে ওর হাত ধরলাম। ও আমার পাশে বসলো, বলল, তুমিও আমায় দেখেছ? আমিও তোমায় দেখেছি, স্বপ্নে। কি অদ্ভুত না? আমার পরিষ্কার মনে আছে সেই রাত্রের কথা। আমরা তখন ছোট ছিলাম, তোমার থেকে আমি অবশ্য বড়। কি একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম ঘরে আমি একা, চারিদিকে টেবিল, চেয়ার, বাতিদানে বাতি জ্বলছে। হঠাৎ একটা বাচ্চার কান্নায় চমকে উঠলাম। বিছানার দিকে এগিয়ে গেলাম। তুমি কাঁদছিলে? হ্যাঁ, তুমিই তো। ঘরে তো আর কেউ ছিল না। তোমায় একা একা কাঁদতে দেখে আমার খুব কষ্ট হলো। আমি তোমার বিছানায় গিয়ে তোমার গায়ে হাত রাখলাম। তারপর বোধহয় তুমি ঘুমিয়ে পড়েছিলে। অনেকক্ষণ পরে হঠাৎ একটা চিৎকার করে আমার ঘুম ভেঙে গেল। দেখি তুমি চেঁচাচ্ছ। আমি নামতে গিয়ে খাট থেকে পড়ে যাই। বোধহয় জ্ঞান হারিয়েছিলাম। তারপর যখন জেগে উঠলাম, দেখি আমার ঘরেই আমি শুয়ে। তোমার মুখ কিন্তু আমি আজও ভুলিনি। এতদিন পরেও তোমাকে আবার দেখতে বেশ ভালো লাগলো। এবার অনিন্দিতা কথা বলল। সে বললে, বোধহয় স্বপ্নই ছিল, কিন্তু আমরা দুজন যে দুজনকে জীবন্ত দেখেছি, আমাদের পরিচয় যে অনেক দিন আগেই হয়ে গেছে। তাহলে আমরা আজকে বন্ধু তো? দুজনাই মাথা নাড়ল। আগন্তুক মেয়েটা বলল, আমার নাম ইটি ডেভানপোর্ট, তুমি আমায় ইটি বলে ডেকো। আর তোমার নাম? অনিন্দিতা বলল, আমার নাম অনিন্দিতা, তুমি আমায় অনি বলে ডেকো। আমরা দুজনে দুজনের হাত ধরে অকারণে হেসে উঠলাম। আমি উঠে দাঁড়ালাম, বললাম, ডাক্তারবাবু বলে গেছেন তুমি খুব দুর্বল, তোমার কাছে রাত্রিরে কাউকে থাকতে হবে। ইটি বলল, তাহলে তো রাত্রে আমার ঘুমই হবে না। ঘরে কেউ থাকলে আমার ঘুম হয় না। আর একটা কথা শোনো, আমাদের ওখানে ভীষণ ডাকাতি হয়। আমাদের বাড়িতেও একবার হয়েছে। 2-4 জনকে মেরে খুন করে রেখে গেছে। সেই থেকে ঘরে তালা দিয়ে শোয়া আমার অভ্যেস। দরজায় যে তালা চাবিটা আছে, ওটা কিন্তু আমি মধ্য থেকে লাগিয়ে দেব। কথাগুলো বলতে বলতে ওকে খুব পরিশ্রান্ত লাগছিল। আমি বললাম, ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। ওর চোখ দুটো শুধু জল জল করছিল, আর গোটা মুখটা কেমন যেন ফ্যাকাশে। গুড নাইট বলে অনি যখন চলে গেল, ইটি উঠে দরজায় তালা লাগিয়ে শুয়ে পড়ল। বলল, কাল দেখা হবে। একটা ব্যাপারে আমি গোড়া থেকেই অবাক হয়েছিলাম। ইটি কিছুতেই ওর বাড়ির কথা বলেনি। সেদিন গাড়িতে যে ভদ্রমহিলা ছিলেন, তিনি ওর মা কি না তাও বলেনি। যখনই কিছু জিজ্ঞেস করি, ও হেসে উড়িয়ে দেয়। ওর বাবার নাম কি, ওর বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, আমরা কিছুই জানি না। আমার প্রচণ্ড পীড়াপিড়িতে শুধু বলেছিল পশ্চিমে কোথাও ওদের বাড়ি, ব্যাস এই পর্যন্ত, আর বেশি নয়। মাঝে মাঝে এ ব্যাপারটা আমার খুব খারাপ লাগে। কেন ও কিছু বলে না? তাহলে ও আমার বন্ধু হবে কি করে?
ইটি দেখতে ভারী সুন্দর, গায়ের রং ফর্সা, চোখ দুটো বড় বড় নীলচে, চুল সোনালি, ঘাড় অবধি নেমে এসেছে। হাঁটা চলায় কেমন যেন স্মার্ট নয়, একটু জড়তা আছে। মাঝে মাঝে ওর ব্যবহারে খুব অবাক হই। আমার ভালো লাগে না, অস্বস্তি হয়। শেষের দিকে তো ভয়ই পেতাম। মাঝে মাঝে আমায় জড়িয়ে ধরে ও পাগলের মতো আদর করত। কখনো এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকতো। ওর চোখ দুটো তখন যেন জ্বলতো। আমার গায়ে হাত দিয়ে বিড়বিড় করে কি যেন বলতো। বলতো, তুমি আমার মধ্যে মিশে যাবে, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না, কিছুতেই পারবে না। মৃত্যু, মৃত্যু কি সুন্দর, কি স্নিগ্ধ। ও যখন এই কথাগুলো বলতো, আমি না নড়তেও পারতাম না। ভীষণ অস্বস্তি হতো। মনে হতো ও যেন আমাকে হিপনোটাইজ করছে। একটু পরে অবশ্য সব ঠিক হয়ে যেত। আমি বিরক্ত হতাম, কিন্তু কিছু বলতাম না, কারণ ওর শরীর খুব দুর্বল। আর একটা ব্যাপারেও আমার খুব অবাক লাগতো। ও অনেক বেলা পর্যন্ত ঘুমোতো কিনা জানি না, তবে ঘর বন্ধ থাকতো। নামতো বেলা 1টার দিকে। তখন 1 কাপ দুধ খেয়ে আমরা বাগানে বেড়াতে যেতাম। একদিন একটা কাণ্ড ঘটল। আমরা বাগানে একটা বেঞ্চিতে বসে আছি। আমাদের বাড়ির সামনে দিয়ে একটা মরা যাচ্ছে। আমি মেয়েটাকে চিনতাম, আমাদেরই চাষির মেয়ে। দিন কয়েক নাকি কিসে যেন ভূতে পেয়েছিল, তারপর হঠাৎ অসুস্থ হয়ে কাল রাত্রে মারা গেছে। আমাদের বাড়িতে বেশ কয়েকবার এসেছে। উদ্ভ্রান্তের মতো ওর বাবাও পেছনে পেছনে চলেছে। জঙ্গল পার হয়ে কবরখানার পাশ দিয়ে ওরা শ্মশানে যাবে। আমি উঠে দাঁড়িয়েছিলাম, হাত তুলে নমস্কার করলাম। ওরা রাম নাম সত্য হ্যায় বলতে বলতে যাচ্ছিল। আমিও ওদের সঙ্গে সুর মিলিয়ে রাম নাম বললাম। ইটি আমার হাত চেপে ধরে বিচ্ছিরিভাবে ঝাঁকালো। বলে উঠল, চুপ করো চুপ করো, কী সব বলছো। ওর ব্যবহারে আমি অবাক হলাম। বললাম, মৃতদেহ গেলে আমরা এরকমই বলে থাকি। সে বলল, না না, আমার ভালো লাগছে না, তুমি চুপ করো। আমি কিন্তু চুপ করিনি। ইটি উঠে দাঁড়িয়ে আমার কাঁধ ধরে ঝাঁকানি দিয়ে বলল, ও খুব অদ্ভুত আচরণ করতে লাগলো। ও আমার হাত দুটো চেপে ধরল, ভীষণ জোরে। আমার লাগছিল, কিন্তু কিছু বলিনি। ও থরথর করে কাঁপছে, মুখের রংটা কেমন যেন নীলচে হয়ে যাচ্ছে, ভুরু দুটো কুঁচকে গেছে, এক দৃষ্টে নিচের দিকে চেয়ে আছে, দাঁত দিয়ে ঠোঁট দুটো চেপে আছে ভীষণ জোরে। বেশ কিছুক্ষণ পরে ও নিজে নিজে সামলে নিল। সেই ভদ্রমহিলা বলেছিলেন, মাঝে মাঝে ও বড় অস্বাভাবিক আচরণ করে, বোধ হয় এটাও তাই। পুরো ব্যাপারটাই ঘটল আমার জন্য। আমার নিজেকে দোষী মনে হচ্ছিল। আমার জন্য আমার বন্ধু কষ্ট পেল। আমি ওর হাত ধরলাম। ও চমকে তাকালো আমার দিকে, তারপর হাসলো মিষ্টি করে, তারপর উঠে দাঁড়ালো, বলল, চলো আমরা ঘরে যাই। আমরা দুজন জানলার কাছে বসেছিলাম। তখনই ভবঘুরে লোকটাকে আসতে দেখলাম। আমি ওকে চিনি, ও মাঝে মাঝে আমাদের বাড়ি আসে। আমার খুব মজা লাগে। ওর কাছে নানা রকম জিনিস থাকে, খেলা দেখায়, কখনো আবার মুখোশ পরে নাচে, আবার কবচ টবচও দেয়। আমরা ওকে নিয়ে খুব হাসাহাসি করি। ওর সঙ্গে একটা কুকুর থাকে, রাস্তার, লেজ নেড়ে নেড়ে ওর পেছন পেছন ঘোরে। লোকটা জানলার কাছে এসে মাথা থেকে টুপিটা খুলে আমার দিকে তাকিয়ে হাসল। ওর দাঁতগুলো ময়লা আর বিচ্ছিরি। ইটিকে দেখে ও যেন কেমন চঞ্চল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে ওর কুকুরটাও কেমন যেন ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। বলল, আমার কাছে কবচ আছে, রক্ষা কবচ। ওই কবচ পড়ে থাকলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইটি একটা নিল, আমিও নিলাম। তারপরই লোকটা নাচতে আরম্ভ করলো। নাচতে নাচতে ওর ঝোলা থেকে একটা সাঁড়াশি বের করে চেঁচিয়ে উঠল। বলল, ওই যে আপনার বান্ধবী, ওর সরু লম্বা দুটো দাঁত আছে, আমি দেখতে পাচ্ছি, ভীষণ ধার, ছুঁচের মতো।
তুলে দেব নাকি? ইটি রেগে জানলা থেকে সরে গেল, বলল, এরকম বিচ্ছিরি লোককে বাড়িতে আসতে দাও কেন? বের করে দাও। আমাদের বাড়িতে এরকম লোক আসলে তাকে চাবুক মারা হতো। একটু পরে বাবা এলেন। ওর মন খুব খারাপ বলে মনে হলো। বললেন, আরও দুটো মেয়ে জানিস আজকে মারা গেছে। শুনে আমার খুব খারাপ লাগলো। ইটি হঠাৎ কাঁপতে লাগলো। বাবা বললে, তোমার ভয় কি? ওগুলো সব গ্রামের মানুষের নানা কুসংস্কার। ইটি কাউকে কিছু না বলে ঘর থেকে চলে গেল। আমি ওর পেছনে পেছনে যাচ্ছিলাম। দরজা বন্ধের শব্দ পেয়ে নেমে এলাম। বাবা একটু অপ্রস্তুত হয়ে বলল, কি হলো বলতো? একটু পরে ডাক্তারবাবু এলেন। দরজা বন্ধ করে দুজনে অনেকক্ষণ কথা বললেন। খানিক পরে ডাক্তারবাবু বেরিয়ে এলেন। পেছনে বাবা বললেন, এই যুগে আপনি একথা বিশ্বাস করেন? এটা তো আশ্চর্য। আমিও অবাক হচ্ছি, কিন্তু এছাড়া আর কি হতে পারে বলুন? যা সিস্টেম দেখছি তাতে ওই একটা ব্যাপারই হতে পারে। আপনি একটু চিন্তা করে দেখুন, সব মিলে যাবে। এইভাবে এই রকম অস্বাভাবিক মৃত্যু তো এই অঞ্চলে আগে হয়নি। বাবা গম্ভীর মুখে মাথা নাড়লেন, বললেন, কুসংস্কার, সব কুসংস্কার। আপনি একজন ডাক্তার, আপনি একথা ভাবতে পারলেন কি করে? ডাক্তারবাবু আর কিছু বললেন না, মাথা নাড়লেন। মুখে তার ম্লান হাসি। ধীরে ধীরে বেরিয়ে গেলেন। একটু পরেই শুনতে পেলাম তার গাড়ির শব্দ। উনি এখন দেরাদুনে ফিরে যাবেন। আমি বাবা আর ডাক্তারবাবুর কথা কিছুই বুঝতে পারলাম না। বাবার ঘরে ঢুকলাম। বাবা গম্ভীর মুখে বসেছিলেন। আমি গিয়ে একটা চেয়ারে বসলাম। বুঝতে পারছি বাবার মন খারাপ। জিজ্ঞেস করলেন, ইটি কেমন আছে? আমি বললাম, ভালোই, শুধু একটু দুর্বল। তিনি বললেন, এই তোরা কিন্তু সাবধানে থাকিস। বাবা আবার চুপ করে গেলেন। তারপর বললেন, পরপর 3টে মেয়ে একইভাবে মারা গেল, তোরই বয়সী। ডাক্তারবাবু আজ একটা অদ্ভুত কথা শোনালেন জানিস, আমি বিশ্বাস করি না। এ যুগে কি এটা সম্ভব? আমি উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু কি বলেছেন বাবা? বাবা মাথা নাড়লেন। ম্লান হাসি তার মুখে। বললেন, ও সব শুনে তোর কাজ নেই। ইটিকেও কিছু বলিস না। মেয়েটাকে ভালোই ভালোই ফিরিয়ে দিতে পারলে বাঁচি। ওর কাছাকাছি থাকিস, একটু চোখে চোখে রাখিস। ছবি পরিষ্কার করার ছেলেটা আজ এসেছে। 2-3 বছর অন্তর আসে। বাড়ির যত ছবি আছে সব পরিষ্কার করে। ওর কাছে নানা রকম খবর পাওয়া যায়। তাই ও এলেই আমাদের বাড়িতে একটা হুলুস্থুলু পড়ে যায়। সবাই কাজ ফেলে ওর কাছে ছুটে আসে। বাবা ছবির লিস্ট হাতে নিয়ে ঘোরাঘুরি করে। একটা বিরাট বাক্সের মধ্যে অনেক ছবি রাখা আছে। সেগুলো বের করা হয়, পরিষ্কার টরিষ্কার করা হয়, তারপর আবার রাখা হয়। একটা কথা বলতে ভুলে গেছি, আমার মা বিদেশিনী ছিলেন। বিদেশি কথাটা বলা বোধহয় ঠিক হবে না। ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এসেছিলেন ভারতে। জঙ্গলের ওপাশে কবরখানা পেরিয়ে মাইলখানেক গেলে একটা মস্ত পোড়ো বাড়ি আছে। সেটি হচ্ছে আমার মামার বাড়ি। আমার মা মারা যাবার পর মামা বিলেতে চলে যান। যাবার আগে এই ছবির বাক্সটা বাবার কাছে রেখে গেছেন। আগে মাঝে মাঝে বাবা ও বাড়িতে যেতেন, ঘর পরিষ্কার করতেন। এখন আর যান না, বাড়িটাও ভেঙে পড়ছে। আমি 2-1বার গিয়েছিলাম। মামার বাড়ির পুরনো চাকর মার্টিন শুধু থাকে। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, আমার সঙ্গে খুব গল্প করে। বাবাকে বলে, সাহেব বাড়িটা সারিয়ে দিন না। বাবা বলেন, ও বাড়ি সারিয়ে কি হবে, ওখানে তো কেউ থাকবে না। বাবার কথা শুনে মার্টিন মাথা নাড়ে। বাবার সামনে কিছু বলতে পারে না। আমার কাছে এসে বলতো, সিলভিনিয়া দিদিমণি থাকলে বাড়িটার এই দশা হতো না। ছবি পরিষ্কার করবার জন্য বাবা গুদাম ঘরে এসে ঢুকলেন, পেছন পেছন আমরাও। মামার বাড়ির বাক্সটা খোলা হলো।
ছবি বের করে পরিষ্কার করতে করতে নানা রকম গল্প করছিল ছেলেটা। হঠাৎ সে বলল, গত 3 সপ্তাহে এই অঞ্চলে 3জন মেয়ে অদ্ভুতভাবে মারা গেছে। শুনেছেন তো? ভূত ঠুত না কি সব যেন। তারপর বাদুড় নাকি যেন ওদের রক্ত চুষে খেয়েছে। 3জনের গলার কাছেই ফুটো ছিল। আমার এসব কথা শুনতে ভালো লাগে না। আমিও ঘরে যাচ্ছি বলে ইটি উঠে গেল। বাবা বললেন, মেয়েটা বড্ড ভীতু। আমি বললাম, ওর সামনে এসব কথা বলো না, ও ভয় কাঁপতে থাকে। বাবা মাথা নাড়লেন, বললেন, ভালোই ভালোই মেয়েটাকে ফেরত দিতে পারলে বাঁচি। আমার দিকে তাকিয়ে বললেন, তুই বরং ওর কাছে গিয়ে বস। আমি উঠেই যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল ছেলেটার হাতের দিকে। আমি প্রায় ছুটে গিয়ে ওর হাত থেকে ছবিটা নিলাম। বাবা বাবা দেখো, এই তো ইটির ছবি। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। কি জীবন্ত ছবিটা! একেবারে ইটির মুখ বসানো, গলার কাছের তিলটা পর্যন্ত আছে, ঠোঁটে চাপা হাসি, চোখ দুটো চকচক করছে। ছবি এত জীবন্ত হয়? বাবাও ছবিটা দেখলেন, বললেন, সত্যিই তো, ছবিটা কি জীবন্ত? ছবিটা নিয়ে বাবা জানলার কাছে গেলেন। নিচে লেখা, স্টেলা, 1810 সাল। বাবা, ওই ছবিটা আমি আমার ঘরে টাঙাবো বলে বাবাকে জিজ্ঞেস করলাম। বাবার মুখে চিন্তার ভাব ছিল। আমার কথায় কেটে গেল সেটা। হাসি মুখে ছবিটা আমায় দিয়ে বললেন, যা, নিয়ে যা। যখন আমি ছবি নিয়ে আসছি তখন দেখি দরজার বাইরে ইটি দাঁড়িয়ে। আমি অনেকটা অবাক হয়েছিলাম। অনি জিজ্ঞেস করলো, ছবিটা তোমার ভালো লেগেছে তাই না? কারণ ছবিটা যে একবারে তোমার মতো। জানো, এই ছবিটা আমি আমার ঘরে টাঙাবো। কথাটা শুনে ইটির মুখে একটা হাসি খেলে গেল। পরক্ষণেই বাবা এসে ঘরে ঢুকলেন। ইটিকে জিজ্ঞেস করলেন, তোমার মার কোনো চিঠি এসেছে? কথাটা শুনে ইটি না সূচক মাথা নাড়ল। তারপর বলল, ভাবছি একটা গাড়ি নিয়ে খুঁজতে যাব। কোথায় গেলে ওদের পাবো আমি জানি। আপনাদের বাড়ি এসে আমি খুব ভালো আছি। আপনাদের আদর যত্ন, আপনার মেয়ের বন্ধুত্ব, এবার আমি যেতে চাই। অনির বাবা বললে, পাগল নাকি? যতদিন না তোমার মা আসছেন তোমায় আমি ছাড়ছি না। আর তোমার শরীর বেশ খারাপই মনে হয়, কিছুতেই সুস্থ হতে পারছো না তুমি। তার ওপর চারিদিকে যা বিশ্রী রোগ, আমি বড্ড চিন্তায় আছি। তোমার মা যদি তাড়াতাড়ি ফিরতেন বড় ভালো হতো। কথাগুলো বলে বাবা লাইব্রেরিতে চলে গেলেন। আমাদের কফি খাওয়া হয়ে গিয়েছিল, আমরাও উঠলাম। ইটি বড় দুর্বল। আমি ওকে ধরে ধরে ওর ঘরে নিয়ে গেলাম। ও শুয়ে পড়ল। ফিসফিস করে কী সব বলছিল বুঝতে পারলাম না। ইটির মুখটা আজ আরও ফ্যাকাশে, ভীষণ ক্লান্ত, কিন্তু চোখ দুটো উজ্জ্বল। এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। ওই দৃষ্টি আমি সহ্য করতে পারছি না। কিছুক্ষণের মধ্যেই আমি ইটির বিছানা থেকে উঠে পড়লাম। বললাম, আমি যাচ্ছি, তুমি দরজায় তালা দিয়ে শুয়ে পড়ো। ইটি বলল, অনি, আমি উঠতে পারছি না, ক্লান্ত, ভীষণ ক্লান্ত। কথাটা বলেও ও আস্তে আস্তে উঠল। আমি বেরিয়ে এলাম। আমার ঘরে ঢুকতেই অস্বস্তি ভাবটা কেটে গেল। দেখলাম ধাইমা সেই ছবিটা আমার ঘরে টাঙিয়ে দিয়ে গেছে। কি আশ্চর্য, ঠিক যেন এটি। এত মিল হতে পারে? ছবিটা কত পুরনো, 1810 সালের, আর এখন তো 1983। এতকাল পরেও ছবিটা এত জীবন্ত কিভাবে আছে? চোখ দুটো কি উজ্জ্বল, ঠিক যেন ইটির চোখ। ইটির গলার তিলটাও আছে ছবিতে। আশ্চর্য, বড়ই আশ্চর্য। আমার ঘুম পাচ্ছিল, দরজায় খিল দিয়ে শুয়ে পড়লাম। আমি বোধহয় স্বপ্ন দেখছিলাম, সেই সঙ্গে একটা কষ্ট। ঘরটা বড্ড অন্ধকার। আমার ঘর তো অন্ধকার থাকে না, সব সময় অল্প পাওয়ারের আলো জ্বলে।
কিন্তু আমার ঘরে আলো কই? ওটা কি? বিড়ালের মতো কুচকুচে কালো রং আমার গোটা ঘরে ঘুরে বেড়াচ্ছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখতে গেলাম। হঠাৎ সেই বিড়ালের মতো জন্তুটা আমার খাটের চারপাশে ঘুরতে ঘুরতে লাফিয়ে উঠে পড়ল বিছানার ওপর। আমি ভয়ে চিৎকার করে উঠতে গেলাম, পারলাম না। অন্ধকার যেন গাঢ় হয়ে উঠেছে। সেই উজ্জ্বল চোখ দুটো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তারপরই মনে হলো আমার গলার ঠিক নিচে বুকের ওপর দুটো ছুঁচ ফুটছে। বড্ড লাগছে, বড্ড লাগছে আমার। আমি চিৎকার করে জেগে উঠলাম। দেখলাম আমার বিছানার পাশেই কালো আলখাল্লা পরা একটা মেয়ে, যেন পাথরের মূর্তি, একটুও নড়ছে না। আমাকে নড়তে দেখে সে দরজার দিকে এগিয়ে গেল। স্পষ্ট দেখলাম খিল খুলে বাইরে বেরোলো। আমি হাঁপ ছাড়লাম। ইটি বোধহয় আমাকে ভয় দেখাতে এসেছিল। আমি নিশ্চয়ই কাল রাত্রে দরজা বন্ধ করতে ভুলে গেছিলাম। উঠে গিয়ে দরজা বন্ধ করতে গেলাম, সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভয়ে আমি চিৎকার করে উঠলাম। আমার গলা দিয়ে স্বর বেরোলো না। দরজা তো বন্ধই, ভেতর থেকে খিল দেওয়া। ভয়ে আতঙ্কে আমি দিশেহারা আর ঠকঠক করে কাঁপতে লাগলাম। সে রাতটা যে কিভাবে কাটলো আমি বলতে পারবো না। অত ভয় আমি জীবনে কোনো দিনও পাইনি। সকালে উঠে ভেবেছিলাম বাবাকে বলা উচিত, কিন্তু সাহস হলো না। বাবা নিঘাত ভেবে বসবেন আমারও সে বিচ্ছিরি অসুখ হয়েছে আর ব্যস্ত হয়ে পড়বেন। তাই বাবাকে না বলে ধাইমা আর দিদিমণিকে বললাম। দিদিমণি আমার ভয় দেখে হেসেই আকুল, কিন্তু ধাইমা হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়ল। সেদিন ইটি অনেক দেরি করে নিচে নামলো। নেমেই বলল কাল রাত্রে সে নাকি বড্ড ভয় পেয়েছিল। আমি অবাক হয়ে তাকাতেই বললাম, কি ভয়? ও বলল কালো মতো একটা কি ওর বিছানার চারপাশে ঘুরছিল, তারপরে সেটা লাফিয়ে বিছানায় উঠে গেল। বোধহয় স্বপ্ন দেখছিল। আমি তাকে আমার কথা বললাম। শুনতে শুনতে ও আতঙ্কিত হয়ে উঠল। আমায় থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, তোমার কাছে ওই কবজটা আছে? সে রাত্রির পর থেকে আমি প্রতিদিন রাত্রে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম। ঘুমও হচ্ছিল খুব ভালো, কিন্তু রোজ সকালে আমি কেমন যেন অবসন্ন হয়ে পড়ছি। আমার শক্তি কমে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, ঠিকভাবে হাঁটতেও পারছি না, আবার শুয়ে থাকতেও ভালো লাগছে না। তবে একটা জিনিস লক্ষ্য করছি, আমার শক্তি যত কমে যাচ্ছে ইটি ততই আমার আশেপাশে থাকে, সারাক্ষণ আমার কাছে থাকে, অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকায়। মাঝে মাঝে ওর দৃষ্টিতে আমি একটা উল্লাস দেখতে পাই। আমার চেহারা দিন দিন খারাপ হতে লাগলো। আমি রোগা হয়ে যাচ্ছি, ফ্যাকাশে হয়ে যাচ্ছি, চোখের তলায় কালি পড়েছে। বাবা সেদিন আমায় দেখে চমকে উঠলেন, বললেন, কি হয়েছে তোমার? আমি ডাক্তারবাবুকে ডাকি? আমি বললাম, না না বাবা, আমি ভালো আছি, কিচ্ছু হয়নি। বাবা কিছু বললেন না, কিন্তু ওর মুখ দেখে বুঝতে পারলাম যে উনি আমায় নিয়ে বেশ চিন্তিত আর উদ্বিগ্ন। সেদিন রাত্রিরে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। আমি ঘুমোচ্ছিলাম। রোজকার মতো আমি অনেক দূর থেকে একটা অস্পষ্ট শব্দ শুনতে পাচ্ছি। কে যেন আমায় সাবধান করছে, আবার সান্ত্বনাও দিচ্ছে। আমি একটা ঘোরের মধ্যে আছি, কষ্ট হচ্ছে, গলার কাছটায় একটা চাপ অনুভব করছি। হঠাৎ আমার কানে এলো একটা অদ্ভুত কথা। যে মাকে আমি জীবনে দেখিনি, আমার সেই মৃত মায়ের নাম করে কে যেন আমায় সাবধান করছে, বলছে তোমার মা তোমায় গুপ্ত ঘাতক সম্বন্ধে সাবধান হতে বলেছে। সেই মুহূর্তে ঘরটা হঠাৎ আলোয় ভরে গেল। আমি স্পষ্ট দেখলাম আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে ইটি। ওর চিবুক থেকে রক্তের দাগ নিচের দিকে নেমে গেছে। ভয়ে আমি চিৎকার করে উঠলাম। মনে হলো ইটিকে কেউ খুন করেছে। লাফিয়ে উঠে বাইরে এসে চিৎকার করলাম। হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে এলেন ধাইমা দিদিমণি। নিচেতে নেমে রামদিন চেঁচামেচি করতে লাগলো। আমি ইটির ঘরের দরজায় ঘা দিলাম, গায়ে জোর নেই, অবসন্ন হয়ে পড়েছি। ধাইমা আর দিদিমণি ইটিকে ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়া নেই। অনেকক্ষণ ধরে চলল এই সব। আমার কান্না পাচ্ছিল। শেষে রামদিনকে বললাম দরজাটা ভেঙে দিতে। একটু পরে রামদিন আর অন্য চাকররা মিলে দরজা ভেঙে ফেলল। আমরা ঘরে ঢুকে দেখলাম বিছানা খালি, ইটি বিছানায় নেই।
আমি ভয়ে ভয়ে ছিলাম, ভেবেছিলাম হয়তো খাটের ওপর ইটির রক্তমাখা দেহ দেখতে পাবো। আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম। ধাইমা আর দিদিমণি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু ইটিকে পাওয়া গেল না। সকাল হতেই সারা বাড়িতে খোঁজাখুঁজি শুরু হলো, কোথাও ইটিকে পাওয়া গেল না। বাবা বললেন ওর মা ফিরে আসলে আমি কী জবাব দেব। সকাল গড়িয়ে দুপুর হলো। হঠাৎ আমার কি মনে হতে আমি ইটির ঘরে গেলাম। গিয়েই চমকে উঠলাম। দেখলাম ইটি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আমার মনে আনন্দর শিহরণ খেলে গেল। আমি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম, কেঁদে ফেললাম। বললাম, কোথায় ছিলে তুমি? আমার কথা শুনে বাবাও হন্তদন্ত করে ইটির ঘরে আসলো। ইটি বলল, আমি দেখলাম ঘরের দরজা ভাঙা। আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। কোথায় গেলাম কিছুই জানি না।